আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা শুরু করছি যে আমাদের ফিজিওলজির ফার্স্ট যে কার্ড রয়েছে সেই কার্ডের 7 নম্বর যে আইটেমটা অর্থাৎ আরবিসি আইটেমটা, এই আইটেমটার যে টপিকগুলো রয়েছে এটা সম্পর্কে আজকে আমরা ডিটেলসে বিস্তারিত জানার চেষ্টা করব। তো আমরা শুরু করছি। আমাদের প্রথম টপিকটা হচ্ছে আরবিসির মরফোলজি। আরবিসির কী কী মরফোলজি রয়েছে বা এটার কী কী শেপ কেমন, ডায়ামিটার কেমন বা আরবিসি সম্পর্কে যে বিস্তারিতটা সেটা। তো আরবিসির শেপ যদি আমি বলি তাহলে শেপ হচ্ছে সার্কুলার, অর্থাৎ আরবিসিটা হচ্ছে একেবারে সার্কেল শেপটের, কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এটা হচ্ছে আবার বাইকনকেভ, অর্থাৎ এটা দুইটা সাইডই হচ্ছে অনেকটা অবতল টাইপের। আমি যদি একটা সাইড ভিউ আঁকানোর ট্রাই করি তাহলে এটা হচ্ছে অনেকটা এরকম অবতল সাইডে, দুইটা সাইডেই। এবং এটার একটা ক্লিনিক্যাল সিগনিফিকেন্স আছে যেটা আমরা একটু পরে শিখব। তো এটা গেল এটা শেপ যে সার্কুলার এবং বাইকনকেভ। দেন আমরা আসি ডায়ামিটার। ডায়ামিটার হচ্ছে 6.5 টু 8.8 মাইক্রোমিটার, মিনহোয়াইল এটাকে 7.3 মাইক্রোমিটারও ধরা যায়। এবং এর পাশাপাশি থিকনেসটা হচ্ছে 2.5 মাইক্রোমিটার হিসেবে ধরা হয়ে থাকে অ্যাট দ্য ইটস থিকেস্ট পয়েন্ট এবং 1 মাইক্রোমিটার অর লেস অ্যাট ইটস সেন্টার। দেন এটার সার্ফেস এরিয়া হচ্ছে 140 মাইক্রোমিটার স্কোয়ার, ভলিউম 90 টু 95 মাইক্রোমিটার কিউব। আর সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আরবিসি হচ্ছে এমন একটা সেল যেটার হচ্ছে নিউক্লিয়াসটা অ্যাবসেন্ট অবস্থায় থাকে, আর 120 ডেইসের মতো এটা টোটাল লাইফ স্প্যান। আর হিমোগ্লোবিনের ক্ষেত্রে হচ্ছে প্রত্যেকটা যে আরবিসি থাকে তারা 29 পিকোগ্রাম হিমোগ্লোবিন কন্টেইন করছে। আচ্ছা, তো আমরা একেবারে আমাদের ফার্স্ট স্লাইডে চলে যাই। আরবিসির মরফোলজিটা আমরা জানলাম, তো আরবিসির প্রোডাকশন থেকে আমরা স্টার্ট করি। আমরা জানি আরবিসির আরেকটা নাম হচ্ছে ইরাইথ্রোসাইটস, অর্থাৎ রেড ব্লাড সেলস। তো ইরাইথ্রোসাইট কিভাবে হচ্ছে ফর্মেশন হয়? এই ইরাইথ্রোসাইট ফর্মেশনটা হয় ইরাইথ্রোপোয়েসিসের মাধ্যমে। কিন্তু শুধু ফর্মেশনটাই ইরাইথ্রোপোয়েসিসের পার্ট নয়, বরং আমরা যদি ডেফিনিশনের দিকে খেয়াল করি তাহলে হচ্ছে এটা অনেকটা এরকম: দ্য প্রসেস অফ formation and maturation of RBC or red blood cells under physiological conditions is called erythropoiesis। অর্থাৎ আরবিসির যে ফর্মেশনটাও হতে হবে এবং একই সাথে ম্যাচুরেশনটাও হতে হবে, এবং এটা হতে হবে যে ফিজিওলজিক্যাল কন্ডিশনের আন্ডারে। যদি কোনো প্যাথোলজিক্যাল স্টেটের কারণে আমার আরবিসির ফর্মেশন ম্যাচুরেশন হয় তাহলে সেটাকে আমি হিমোপোয়েসিস বা ইরেথ্রোপোয়েসিসের মধ্যে ফেলতে পারবো না। সো নেক্সট টপিকে আসি যে ইরেথ্রোপোয়েসিসের সাইট কী কী রয়েছে। এটা অ্যাকচুয়ালি এইজের উপর ডিপেন্ড করে ডিফারেন্ট সাইট থেকে হচ্ছে ইরেথ্রোপোয়েসিস হতে পারে। যেমন আমি যদি ইন্ট্রাইউটেরাইন লাইফের কথা হিসাব করি তাহলে সেক্ষেত্রে আবার 3টা সাইট রয়েছে। তো প্রথম যে 3rd উইক থেকে 3rd মান্থ পর্যন্ত তখন হচ্ছে ইয়কস্যাকের যে মেসোডার্মটা থাকে সেই মেসোডার্ম থেকে হচ্ছে আমার ইরেথ্রোপোয়েসিস হয়, অর্থাৎ আরবিসি প্রোডাকশন হয়। এবং 3rd মান্থ থেকে 5th মান্থের টাইমটাতে মেইনলি লিভারে ইরেথ্রোপোয়েসিস হয় এবং স্প্লিন থেকেও হয়ে থাকে। এবং এরপর 5th মান্থ টু বার্থ যে টাইমটা তখন হচ্ছে রেড বোন ম্যারো যেটা থাকে সেখান থেকে হচ্ছে আমার ইরেথ্রোপোয়েসিসটা কন্টিনিউ হয়। এবং আফটার দ্যাট ফ্রম বার্থ টু 20 ইয়ার্স এই টাইমে হচ্ছে টোটালি রেড বোন ম্যারো থেকেই আমার ইরেথ্রোপোয়েসিসটা হয়, অর্থাৎ ফর্মেশন ম্যাচুরেশন অফ আরবিসি কন্টিনিউ করে। এবং আফটার 20 ইয়ার্স রেড বোন ম্যারো অফ ভার্টিব্রি, স্টার্নাম, রিবস, বোনস অফ স্কাল, পেলভিস অ্যান্ড আপার এন্ডস অফ দ্য হিউমেরাস অ্যান্ড ফিমার থেকে হচ্ছে ইরেথ্রোপোয়েসিস হয়ে থাকে। তো এরপর আমরা আসি ইরাইথ্রোপোয়েসিসের টাইপসে। ইরাইথ্রোপোয়েসিস ইউজুয়ালি 3টা টাইপের হয়ে থাকে। একটা হচ্ছে মেজোব্লাস্টিক ইরাইথ্রোপোয়েসিস, একটা হচ্ছে হেপাটিক ইরাইথ্রোপোয়েসিস এবং অন্যটা হচ্ছে মাইলয়েড ইরাইথ্রোপোয়েসিস। এখানে ডিটেলসে দেওয়া হয়েছে, রেফারেন্স বুক হিসেবে আমি ইউজ করছি জুমার্স ফিজিওলজি। এটাতে মোটামুটি প্রত্যেকটা টপিকের অরিজিনাল রেফারেন্স সহ জিনিসটা ডেসক্রাইব করা হয়েছে। তো আমি যেটা বলতেছিলাম একটু আগে, মরফোলজির যে টপিকগুলো ছিল আরবিসির সেই মরফোলজিগুলোকেই এখানে প্রেজেন্ট করা হয়েছে আবার একটা ভাইবা ডেস্কের। সাধারণত মরফোলজিতে তো অনেকগুলো টপিক রয়েছে যেমন সাইজ, শেপ, কিন্তু অ্যাকচুয়ালি ভাইবার জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে এই 3টা টপিক। শেপটা হচ্ছে বাইকনকেভ এবং এটা হচ্ছে সার্কুলার হয়ে থাকে, এটা আগের যে পেজটা ছিল সেটার মধ্যে লেখা ছিল সার্কুলার হয়ে থাকে, এবং নিউক্লিয়াস হচ্ছে অ্যাবসেন্ট থাকে। আর নর্মাল কাউন্টটাও খুবই ইম্পর্ট্যান্ট, কাউন্টটা আমি আগের স্লাইডটাতে দেখাতে পারি নাই, এখানে রয়েছে। সেটা হচ্ছে যদি মেল হয় তাহলে হচ্ছে 4.9 টু 5.5 মিলিয়ন পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড। আর যদি অ্যাডাল্ট ফিমেল হয় সেক্ষেত্রে 4.4 থেকে 5.0 মিলিয়ন পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড হয়ে থাকে আরবিসির কাউন্ট। এক্ষেত্রে লক্ষণীয় যে যদি ফিমেল হয় তাহলে তাদের ক্ষেত্রে ন্যাচারালি আরবিসির যে ইয়েটা যে নর্মাল কাউন্ট এটা একটু কম হয়ে থাকে। এবং এক্ষেত্রে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে এর যে ইউনিটটা অনেক সময় ভুল হওয়ার চান্স থাকে, ইউনিটটা একটু সতর্ক থাকা উচিত।
দেন ইনফ্যান্টের ক্ষেত্রে 6 to 7 মিলিয়ন পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড হচ্ছে আরবিসির যে কাউন্ট রয়েছে নর্মাল কাউন্ট। এরপর যদি আমরা যাই ইরাইথ্রোপোয়েসিসের যে স্টেপসটা, এটা খুব ইম্পর্ট্যান্ট। সাধারণত রিটেনে খুব কমনলি এই ইরাইথ্রোপোয়েসিসের স্টেপ আসে, এবং এখানে যদি আমি দেখানোর চেষ্টা করি ডিউ 23 মে যে এক্সাম হয়েছে লাস্ট 22 মেতে, সেই এক্সামগুলোতে হচ্ছে ইরাইথ্রোপোয়েসিসের হচ্ছে এই স্টেপটা রিটেনে এসেছিল, এবং এর পাশাপাশি ভাইভাতেও এটা টিচারদের খুবই ফেভারিট একটা কোশ্চেন। তো সেক্ষেত্রে আরবিসির যে প্রোডাকশন অর্থাৎ ফর্মেশন অ্যান্ড ম্যাচুরেশন ইরাইথ্রোপোয়েসিসের মাধ্যমে হচ্ছে, এর টোটাল স্টেজটাকে একটা ফ্লো চার্টের মাধ্যমে এখানে প্রেজেন্ট করা হয়েছে। এবং সেক্ষেত্রে ফার্স্টে হচ্ছে প্লুরিপটেন্ট হেমাটোপোয়েটিক স্টেম সেলস, পিএইচএসসি যেটাকে শর্ট ফর্মে বলা হচ্ছে। এই হেমাটোপোয়েটিক স্টেম সেলের প্লুরিপটেন্ট যে সেলগুলো রয়েছে স্টেম সেলস, সেখান থেকে হচ্ছে ফার্স্টে এটার ফর্মেশন শুরু হয়। দেন কমিটেড স্টেম সেলে আসে, অর্থাৎ এখানে কলোনি ফর্মিং ইউনিটে হচ্ছে ডিভাইড হয় সিএফইউ ইতে, ইরাইথ্রোসাইটে। দেন হচ্ছে প্রো ইরাইথ্রোব্লাস্ট ফর্মে যায়, প্রো ইরাইথ্রোব্লাস্ট ফর্মে যাওয়ার পর বেসোফিলিক ইরাইথ্রোব্লাস্ট ফর্মে যায়, তারপর পলিক্রোমাটোফিলিক ইরাইথ্রোব্লাস্ট ফর্মে যায়, এবং তারপর অর্থোক্রোমাটিক ইরাইথ্রোব্লাস্ট ফর্মে যায়, এবং সবশেষে রেটিকুলোসাইট হয়ে ইরাইথ্রোসাইটে ফর্মেশন হয়। অর্থাৎ ইরাইথ্রোসাইট যেটা, সেটা হচ্ছে ম্যাচিউর রেড ব্লাড সেলস। এবং এখানে লক্ষণীয় যে জুমার্স যে সিরিজের যে ফিজিওলজি বইটা, এখানে নেমোনিক অ্যাড করে দেওয়া হয়েছে। চাইলে যারা নেমোনিক দিয়ে মুখস্থ রাখতে কমফোর্টেবল ফিল করে, তারা এটা নেমোনিক দিয়ে মনে রাখতে পারে। আর এই জিনিসটা খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে এখানে। দেন অনেক সময় যেটা হয়, ফিগার আঁকাইতে পারলে ভালো, ফিগার দিয়ে মনে রাখতে অনেকের জন্য ইজি হয়। এই পুরো জিনিসটাই আবার ফিগার দিয়ে জিনিসটাকে প্রেজেন্ট করা হয়েছে। ফার্স্টে প্রোইরেথ্রোব্লাস্ট যেটা ছিল সেটাতে আসলো, দেন বেজোফিল, তারপর পলিক্রোমাটোফিল ইরাইথ্রোব্লাস্ট, তারপর অর্থোক্রোমাটিক, এবং সবশেষে ওই যে রেটিকুলোসাইট হয়ে ইরাইথ্রোসাইটে আসলো। ইরাইথ্রোসাইটটাই হচ্ছে আমার ফাইনাল যে ম্যাচিউর রেড ব্লাড সেলস সেইটা। এরপর আমরা চলে আসি যে কি কি চেঞ্জ হয় সাধারণত আরবিসির যখন ডেভেলপমেন্ট হয়, ডেভেলপমেন্টের টাইমে আরবিসিতে কি কি চেঞ্জ দেখা যায়। তো সেক্ষেত্রে ফার্স্টে হচ্ছে যে সেলের যে সাইজটা প্রডিউসড হয়, এই সাইজটা একটু ডিক্রেসড হয়ে যায়। প্রথমত সাইজটা ডিক্রেসড করে, তারপর হচ্ছে এর মধ্যে কনডেনসেশন যেটা হয়, এবং এর পাশাপাশি পাইনোসিস অফ দ্য নিউক্লিয়াস হয়ে থাকে, এবং সবশেষে এখানে হিমোগ্লোবিনের অ্যাকুমুলেশন হয়, এবং যে স্টেইনিং যে রিয়াকশনটা যে স্টেইনটা থাকে, এই স্টেইনে একটু চেঞ্জ হয়, এবং সাইটোপ্লাজমে চেঞ্জ হওয়ার পর এটা ব্যাজোফিল থেকে পলিক্রোমাটোফিলিয়া টু ইউসিনোফিল হয়ে যায়। আচ্ছা, তো আমরা এখানে যে টপিকটা পড়লাম, এখানে ভাইবা ডিস্কে কিছু আলাদা করে কোশ্চেন অ্যাড করা হয়েছে। যেমন এখানে কোন স্টেজে, হোয়াট স্টেজ অফ দ্য ইরাইথ্রোপোয়েটিক সিরিজ এন্টার্স ইনটু সার্কুলেশন। আমরা যে এই যে ফ্লোচার্টটা পড়ে আসলাম, পুরো ফ্লোচার্টের মধ্যে কখন হচ্ছে, মানে এই কোন স্টেজে এটা হচ্ছে সার্কুলেশনে এন্টার করে এই ইরাইথ্রোসাইটগুলো, সেটা হচ্ছে রেটিকুলোসাইট স্টেজটা যখন থাকে তখন থেকেই এরা হচ্ছে সার্কুলেশনে এন্টার করা শুরু করে। এবং এরপর পরের কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য নন নিউক্লিয়েটেড সেল ইন দ্য ইরাইথ্রোপোয়েটিক সিরিজ। এর মধ্যে যে রেটিকুলোসাইটটা থাকে, এইটা হচ্ছে নন নিউক্লিয়েটেড। ফার্স্টে কিন্তু আরবিসি যখন প্রোডাকশন হয়, একটা ম্যাচিউর আরবিসি হচ্ছে একটা নন নিউক্লিয়েটেড সেল, এর কোনো নিউক্লিয়াস নাই। কিন্তু ফার্স্টে যখন ইরাইথ্রোপোয়েসিসটা শুরু হয় এবং আরবিসি প্রোডাকশনটা শুরু হয়, এই আরবিসির মধ্যে হচ্ছে নিউক্লিয়াস থাকে, কিন্তু পরবর্তীতে এটা আরবিসি থেকে হচ্ছে চলে যায় এবং তখন নন নিউক্লিয়েটেড স্টেজে চলে যায়, এবং রেটিকুলোসাইট যখন থাকে তখন হচ্ছে এটা মেইনলি নন নিউক্লিয়েটেড হয়ে যায়। এবং এটার জন্য এই যে ম্যাচুরেশন অফ আরবিসি ফ্রম রেটিকুলোসাইট থেকে তৈরি হতে টোটাল টাইমটা কতটুকু লাগে? ইট ইজ অলমোস্ট 2 to 3 days। 2 থেকে 3 দিনের মধ্যে এই রেটিকুলোসাইট থেকে ম্যাচিউর আরবিসি অর্থাৎ ইরাইথ্রোব্লাস্টে ফর্মেশন হয়ে যায়। এরপর পুরো যে এই যে স্টেজটা, প্রত্যেকটা স্টেজে কি কি ডিফারেন্স চেঞ্জ হয় সেটাকে একটা ছকের মাধ্যমে প্রেজেন্ট করা হয়েছে। ছকের মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে বিষয়গুলো, ওই যে 3টা টপিক ছিল, যে কোন সময় কি চেঞ্জটা হচ্ছে এবং কোন সময় একটা কোন স্টেজে থাকাকালীন এটা সার্কুলেশনে আসতেছে, বা যখন রেটিকুলোসাইট স্টেজে ছিল রেটিকুলোসাইট থেকে ইরাইথ্রোসাইটে যেতে আমার কি পরিমাণ টাইম লাগতেছে, প্রত্যেকটা এই ছকে প্রেজেন্ট করা আছে। বাট যেগুলো বেশি ইম্পর্ট্যান্ট ছিল সেগুলো আলাদা করে ভাইভা কোশ্চেন অ্যাড করা হয়েছে। তার মধ্যে ওই যে সিরিয়ালি যে প্রো ইরাইথ্রোব্লাস্ট, এটা স্টেজ 1 ছিল, স্টেজ 2তে হচ্ছে ব্যাসোফিলিক ইরাইথ্রোব্লাস্ট, আর স্টেজ 3 থেকে তারপর পলিক্রোমাটোফিলিক ইরাইথ্রোব্লাস্ট, অর্থোক্রোমাটোফিলিক ইরাইথ্রোব্লাস্ট, এবং রেটিকুলোসাইট হয়ে সবশেষে ম্যাচুর আরবিসি অর্থাৎ ইরাইথ্রোসাইটে এটা কনভার্ট হয়েছে। এবং এর মধ্যে কি কি চেঞ্জ হয়েছে, এই চেঞ্জগুলো এখানে অ্যাড করা হয়েছে। যেমন নিউক্লিয়াস, ওই যে আমি বলতেছিলাম নিউক্লিয়াসটা পরবর্তীতে কিন্তু এটা ফার্স্টে কিন্তু নিউক্লিয়াস ছিল, কিন্তু পরবর্তীতে এই নিউক্লিয়াসটা কিন্তু
চলে গিয়েছে। তো ফার্স্টে লার্জ একটা নিউক্লিয়াস ছিল, কিন্তু যখন আস্তে আস্তে এই যে রেটিকুলোসাইট স্টেজে এসেছে, এই যে আমি একটু আগে যেটা বলেছিলাম, রেটিকুলোসাইট স্টেজে আসার পর নিউক্লিয়াসটা ডিসঅ্যাপিয়ার করে গিয়েছে। এবং এর পাশাপাশি আদার্স যে চেঞ্জগুলা, যেমন কনডেনসেশন হয়েছে, ক্রোমাটিন যে নেটওয়ার্ক ছিল সেটা ফাইন হিসেবে শোস হয়েছে, এছাড়া নিউক্লিওলাই আস্তে আস্তে ডিসঅ্যাপিয়ার করেছে, এগুলো আবার হয়েছে বেজোফিলিক ইরাইথ্রোব্লাস্ট স্টেজে। তো পুরো স্টেজটাই এখানে চার্টের মাধ্যমে প্রেজেন্ট করা হয়েছে। আচ্ছা, রেটিকুলোসাইটসের প্রপার্টিস কী কী, অনেক সময় এটা ভাইবাতে ধরে এবং অ্যাজ ইউজুয়াল এটা পোস্ট গ্রাজুয়েশনের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। তো রেটিকুলোসাইটের প্রপার্টিস হচ্ছে, এটা হচ্ছে ম্যাচিউর আরবিসির চেয়ে রেটিকুলোসাইটের সাইজটা হচ্ছে একটু বেশি বড়, এবং রেটিকুলোসাইট স্টেজে যেটা আমি একটু আগে বললাম, এই সময় কোনো নিউক্লিয়াস থাকে না এবং কিছু রাইবোজোম ম্যাটেরিয়ালস কন্টেইন করে, যদিও রাইবোজোম কিন্তু পরবর্তীতে আরবিসিতে ম্যাচিউর আরবিসিতে আর থাকে না। এবং ব্লুইশ টিন্ট অন সুপ্রাভাইটাল স্টেনিং যদি করা হয়, সেক্ষেত্রে সুপ্রাভাইটাল স্টেনিংয়ে ব্লুইশ কিছু টিন্ট প্রেজেন্ট থাকতে পারে। এরপর আমরা আসি রেটিকুলোসাইটকে কেন ইম্যাচুর আরবিসি বলা হচ্ছে। রাইট, রেটিকুলোসাইট স্টেজের পরেই কিন্তু ইরাইথ্রোসাইট স্টেজে যাচ্ছে, তো তাহলে আমরা এটাকে ইম্যাচুর কেন বলতেছি এখানে? কারণ এটা হচ্ছে ফার্স্ট নন নিউক্লিয়েটেড সেল অফ ইরাইথ্রোপোয়েটিক সিরিজ, এবং এখানে হিমোগ্লোবিন যে কন্টেন্টটা থাকে এটা হচ্ছে ইনসাফিসিয়েন্ট থাকে, কারণ এখানে রেটিকুলার অ্যাপিয়ারেন্স হয়। এবং এর পাশাপাশি মোর অর্গানেলস থাকে, যেগুলো ইরাইথ্রোসাইট যখন ম্যাচিউর হয়ে যায়, অর্থাৎ ম্যাচিউর আরবিসি ইরাইথ্রোসাইটে সে অর্গানেলসগুলো কিন্তু তখন আর থাকে না, কিন্তু সেই অর্গানেলসগুলোই আবার এই রেটিকুলোসাইট স্টেজে থাকে, যার জন্য রেটিকুলোসাইটকে আমরা ইম্যাচিউর আরবিসি বলতেছি। ওকে, নেক্সট টপিক হচ্ছে আমাদের যে কি কি ফ্যাক্টর নেসেসারি ফর ইরাইথ্রোপোয়েসিস। আমরা জানি ইরাইথ্রোপোয়েসিসের মাধ্যমে আরবিসির প্রোডাকশন হচ্ছে, এটার ফর্মেশন অ্যান্ড ম্যাচুরেশন হচ্ছে আন্ডার ফিজিওলজিক্যাল কন্ডিশনে। তো সেক্ষেত্রে কোন কোন ফ্যাক্টরগুলো এটাকে ইনফ্লুয়েন্স করতেছে? তো ফার্স্টে যদি আমার বলতে হয় তাহলে সেটা হচ্ছে অবভিয়াসলি নিউট্রিশনাল ফ্যাক্টর। নিউট্রিশনাল স্ট্যাটাস বা নিউট্রিশনাল ফ্যাক্টরগুলো একটা বড় ফ্যাক্ট, যেটার কারণে আমার ইরাইথ্রোপোয়েসিসটা হচ্ছে ইনফ্লুয়েন্স হয়ে থাকে। তার মধ্যে রয়েছে এসেনশিয়ালস অ্যামাইনো অ্যাসিডগুলো, যেমন এগুলো গ্লোবিন সিনথেসিসের জন্য অনেক ইম্পর্ট্যান্ট। এর পাশাপাশি আয়রন, ভিটামিন বি12, ফলিক অ্যাসিড এবং আদার্স যে সাবস্টেন্সগুলো রয়েছে যেমন পাইরিডক্সিন বা ভিটামিন সি, এরাও হচ্ছে ইনফ্লুয়েন্স করে থাকে। এগুলোর এক একটা জিনিসকে সিনথেসিসে ইনফ্লুয়েন্স করতেছে, কিন্তু আলটিমেটলি সবাই হচ্ছে আমার ইরাইথ্রোপোয়েসিস, অর্থাৎ ফর্মেশন অফ ম্যাচিউর আরবিসি, যেটা সেক্ষেত্রে হচ্ছে যে আমার হেল্প করতেছে। এবং এর পাশাপাশি কিছু ট্রেস এলিমেন্টস রয়েছে, যেমন কপার, তারপর কোবাল্ট অথবা ম্যাঙ্গানিজ, এগুলো। তো এগুলো সবই আমার আসতেছে হচ্ছে নিউট্রিশনাল ফ্যাক্টরের আন্ডারে। নিউট্রিশনাল ফ্যাক্টর শেষ হওয়ার পর আমার থাকতেছে এখানে স্টিমুলেটিং ফ্যাক্টর। কোন কোন ফ্যাক্টর আমার স্টিমুলেট করতেছে? যেমন হাইপোক্সিয়া। যখন হাইপোক্সিয়া হচ্ছে, আমরা জানি আমাদের বডিতে অক্সিজেনের সাপ্লাইটা করে রেড ব্লাড সেলস, এবং রেড ব্লাড সেলস লাংস থেকে হচ্ছে অক্সিজেনটাকে ক্যারি করে দেন আমার বডির প্রত্যেকটা সেলে হচ্ছে পৌঁছে দিচ্ছে। সেক্ষেত্রে হাইপোক্সিয়া যদি হয়, অক্সিজেনের কমতি থাকে, সেক্ষেত্রে আরবিসি প্রোডাকশন বাড়িয়ে বেশি বেশি আরবিসি প্রডিউস করে অক্সিজেনকে হচ্ছে সেলে পাঠানোর হচ্ছে একটা ট্রাই করে, এটা একটা। এবং যে আদার্স যে যেমন ইরাইথ্রোপোয়েটিন হরমোনস, তারপর হচ্ছে আদার্স যে হরমোনসগুলো রয়েছে, প্রোল্যাক্টিন, অ্যাড্রেনোকর্টিক্যাল হরমোনস, থাইরয়েড হরমোনস, এই হরমোনসগুলো হচ্ছে ইনফ্লুয়েন্স করার ট্রাই করে। এবং ইনডাইরেক্ট কিছু ফ্যাক্টর রয়েছে, যেমন ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেলস, এটা হচ্ছে ভিটামিন বি12 এর অ্যাবজর্পশনটাকে বাড়িয়ে দেওয়ার মাধ্যমে পরবর্তীতে হচ্ছে আমার ইরাইথ্রোপোয়েসিসটাকে হচ্ছে ইনফ্লুয়েন্স করতেছে। তো আমরা পরবর্তীতে নেক্সট টপিকে চলে যাই। ইরাইথ্রোপোয়েটিনটা হচ্ছে অনেক আগে শর্ট নোট আসতো, যেমন ডিউ 6-এর যে জানুয়ারিতে এক্সাম হয়েছিল ওই সময় ইরাইথ্রোপোয়েটিন শর্ট নোট আসতো, কিন্তু এখন এটা খুব একটা আসে না। বাট কেমিক্যাল স্ট্রাকচার যারা এক্সট্রা পড়তে চায় তারা দেখতে পারে, এটা একটা ইম্পর্ট্যান্ট টপিক। ওকে, তো আমরা নেক্সট টপিকে চলে যাই। আমাদের নেক্সট টপিকে যাওয়ার আগে এই যে লাস্টে আমি এই জিনিসটা অ্যাড করে রেখেছি, মরফোলজি অফ ম্যাচিউর আরবিসি, যেটা আমি তখন এক্সপ্লেন করেছিলাম যে এটার শেপটা কেন বাইকনকেভ। একটা কোশ্চেন রয়ে গেছিলো যে বাইকনকেভ শেপ হওয়ার ইম্পর্টেন্সটা কি। যখন আমার নর্মাল যে সাইজ শেপ সেটার চেয়ে এটা বাইকনকেভ হয়ে যাচ্ছে, তখন ওখানে কিন্তু সারফেস এরিয়াটা ইনক্রিজ করতেছে, এবং সারফেস এরিয়া ইনক্রিজ করার কারণে সে হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের যে আপটেক বা রিলিজ, এটা অনেক সুবিধা হচ্ছে। এবং এর পাশাপাশি এই যে বাইকনকেভ শেপটা ছিল আমার দুই সাইডেই হচ্ছে যা এই যে কনকেভ যে শেপটা, এই কনকেভ শেপের কারণে ও হচ্ছে যে স্মলার ক্যাপিলারিসগুলো থাকে ওর মধ্যে স্কুইজ করে হচ্ছে আরবিসিগুলো চলে যেতে পারে। কিন্তু যদি এই শেপটা এরকম না হতো তাহলে কিন্তু এই স্কুইজ করে এই যে স্মলার ক্যাপিলারিসের মধ্য দিয়ে চলে যেতে পারতো না। এটা একটা অ্যাডভান্টেজ ফর ইটস বাইকনকেভ শেপ। আর হচ্ছে এর পাশাপাশি নিউক্লিয়াস না থাকার হচ্ছে অ্যাডভান্টেজটা কি, যেহেতু আরবিসি নিজেই হচ্ছে অক্সিজেন ক্যারি করে নিয়ে যাবে,
নিউক্লিয়াস যদি থাকতো, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে অবশ্য, যে সেক্ষেত্রে হচ্ছে যে অক্সিজেন ক্যারি করতে তার প্রবলেম হতো, এবং বাইকনকেভ শেপ হওয়ার কারণে যেহেতু তার এখানে নিউক্লিয়াস নেই, সে বেশি পরিমাণে অক্সিজেন এবং হিমোগ্লোবিনকে অ্যাকোয়ার করতে পারতেছে, যার জন্য সে বেশি বেশি অক্সিজেনের সাপ্লাই দিতে পারতেছে। সো এটা হচ্ছে নিউক্লিয়াসের ইম্পর্টেন্স, এবং আলটিমেটলি মাইটোকন্ড্রিয়া যেহেতু নাই, সেহেতু ওই একইভাবে সে হচ্ছে এখানে মোর স্পেস দিতে পারতেছে হিমোগ্লোবিনকে, এটাও একটা ইম্পর্টেন্স। এখন কিছু ম্যাচিউর আরবিসির কী কী পিকুলারিটিস আছে, এটা অলরেডি আমি এতক্ষণ ধরে যে এক্সপ্লেন করতেছি এটা চলে আসছে, যে এর নিউক্লিয়াস নাই, মাইটোকন্ড্রিয়া নাই, আর রাইবোজোম, ডিএনএ, আরএনএ কোনো কিছুই নাই, এবং এর পাশাপাশি এর হচ্ছে হিমোগ্লোবিনের প্রেজেন্স রয়েছে এবং বাইকনকেভ শেপ রয়েছে, যেটা এটাকে আলাদা কিছু অ্যাডভান্টেজ দিচ্ছে। সো এর পরবর্তী টপিকে যদি আমরা যাই, ফাংশনস অফ আরবিসি, এটা খুবই ইম্পর্ট্যান্ট, রিটেনেও যেমন আসে তেমনি ভাইবাতেও এটা ধরা হয়ে থাকে, টিচারদের খুবই ফেভারিট ভাইবা কোশ্চেন্স। তো ফাংশনসের ক্ষেত্রে যদি আমি বলতে চাই, ফাংশনসগুলোকে ডিফারেন্ট স্টেজে ভাগ করে বলা যায়, যেমন রেসপিরেটরি ফাংশনস রয়েছে, তারপর অ্যাসিড বেস ব্যালেন্সের ক্ষেত্রে ফাংশন রয়েছে, ভিসকোসিটি মেইনটেন্যান্সের ক্ষেত্রে এর ফাংশন রয়েছে, এবং আলটিমেটলি বিভিন্ন পিগমেন্ট প্রোডাকশনেও কিন্তু আরবিসি হেল্প করতেছে। এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট, লাস্ট বাট নট দ্য লিস্ট, ব্লাড গ্রুপিং যে ডিটারমিনেশন, সেক্ষেত্রে যে অ্যান্টিজেনটা, এই অ্যান্টিজেনগুলো কিন্তু আরবিসির সার্ফেসেই প্রেজেন্ট রয়েছে। এই জন্য এবিও ব্লাড গ্রুপের যে অ্যান্টিজেনগুলো রয়েছে, সেটা ডিটারমিনেশনের জন্যও কিন্তু আরবিসির একটা খুবই বড় ধরনের ইম্পর্ট্যান্স রয়েছে। এরপর আমরা চলে আসি আমাদের নেক্সট টপিক, সেটা হচ্ছে রেড সেল ইন্ডিসেস। রেড সেল ইন্ডিসেসটা হচ্ছে কি, এটা হচ্ছে মেজারমেন্টস অফ মিন কর্পাসকুলার ভলিউম, মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন অ্যান্ড কর্পাসকুলার হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন মিন, যেটা এই তিনটাকে আমরা একত্রে বলতেছি রেড সেল ইন্ডিসেস। তো এটার ক্যালকুলেশন আছে, যেমন মিন কর্পাসকুলার যে ভলিউম, এটা হচ্ছে যে রেড ব্লাড সেলসের যে অ্যাভারেজ ভলিউমটা, সেটাই হচ্ছে আমার এমসিবি বা মিন কর্পাসকুলার ভলিউম। এটার অ্যামাউন্টটা হচ্ছে 90 ফেমটোলিটার। দেন হচ্ছে মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন, এমসিএইচ, যেটা এটা হচ্ছে অ্যাভারেজ কন্টেন্ট অফ হিমোগ্লোবিন পার রেড সেল, প্রতিটা রেড সেলের মধ্যে হিমোগ্লোবিনের অ্যাভারেজ কন্টেন্টটা কেমন, যেমন এমসিএইচ যেটা, এটার অ্যামাউন্ট হচ্ছে 30 পিকোগ্রাম। দেন আমরা আসি মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন, এটা হচ্ছে অ্যাভারেজ পার্সেন্টেজ অফ হিমোগ্লোবিন প্রেজেন্ট ইন ইচ আরবিসি ইন রিলেশন টু ভলিউম অফ আরবিসি। এটার পার্সেন্টেজে অনেক সময় প্রকাশ করা হয়ে থাকে, এবং এর পাশাপাশি অনেক সময় এটাকে গ্রাম পার ডেসিলিটার ইউনিটেও প্রেজেন্ট করা হয়ে থাকে। পার্সেন্টেজে যদি আমি এটাকে প্রেজেন্ট করি, তাহলে হচ্ছে 33.3% অথবা 33.3 গ্রাম পার ডেসিলিটার। সো এটাকে আবার ছক করে সুন্দর করে একটা প্রেজেন্ট করা হয়েছে, যে তিনটার আলাদা আলাদা ভ্যালু, এবং ইউনিটটা স্পেশালি তিনটার ইউনিট যেহেতু তিন রকম, এখানে একটা ভুল হওয়ার চান্স থাকে, এই ভুলটা যেন না হয় এটা একটু সতর্ক থাকতে হবে। এবং এরপরে আমরা চলে যাই আমাদের নেক্সট টপিক, হিমোগ্লোবিনে। হিমোগ্লোবিন জিনিসটা কি? হিমোগ্লোবিন হচ্ছে একটা ক্রোমোপ্রোটিন, যেটা কনসিস্ট করতেছে প্রোটিন গ্লোবিন ইউনাইটেড উইথ পিগমেন্ট। এই পিগমেন্টটা কি? হিম। তো আলটিমেটলি এখানে এটার ভ্যালু ইম্পর্ট্যান্ট খুব, অনেক সময় এমসিকিউতে দিয়ে দেয় এবং রিটেনেও আসে এটা, যে এজ গ্রুপ হিসেবে যদি ভাগ করি, অ্যাডাল্ট মেল, অ্যাডাল্ট ফিমেল আর অ্যাট বার্থ হিসেবে আমরা বলতে পারি। তো অ্যাডাল্ট মেলের ক্ষেত্রে রেঞ্জটা হবে 14 to 18 গ্রাম পার ডেসিলিটার, এবং অ্যাভারেজে 15.5 গ্রাম পার ডেসিলিটার। অ্যাডাল্ট ফিমেলের ক্ষেত্রে 12 to 15.5 গ্রাম পার ডেসিলিটার, এটা হচ্ছে রেঞ্জে বললে, আর অ্যাভারেজে বললে 14.0 গ্রাম পার ডেসিলিটার। দেন আমরা আসি হিমোগ্লোবিনের ফাংশন কি। অ্যাজ ইউজুয়াল, ট্রান্সপোর্টস অক্সিজেন ফ্রম দ্য লাংস টু দ্য টিস্যু, অ্যান্ড কার্বন ডাইঅক্সাইডটাকে হচ্ছে টিস্যু থেকে লাংসে নিয়ে আসে, এবং এটা হচ্ছে ব্লাড বাফার হিসেবে কাজ করে। যেহেতু এটা ব্লাড বাফার হিসেবে কাজ করতেছে, তাহলে অ্যাসিড বেসের যে ব্যালেন্সটা এটা মেনটেন করতে পারবে, এবং এর পাশাপাশি বিভিন্ন যে কম্পোনেন্টগুলো রয়েছে, ভেরিয়াস পিগমেন্টস, বিলিরুবিন, ইউরোবিলিন, এগুলোও হচ্ছে এটা ফর্মেশনে হেল্প করে। আর আয়রন এবং প্রোটিনকে রিজার্ভ করতেছে এই হিমোগ্লোবিন। দেন আমরা আসতেছি আমাদের টপিক, যে হিমোগ্লোবিনের সিনথেসিসটা কিভাবে হচ্ছে। হিমোগ্লোবিন সিনথেসিসের জন্য কিছু র ম্যাটেরিয়াল রয়েছে, যেমন সাকসিনাইল কোয়ে, এবং এর পাশাপাশি গ্লাইসিন এবং আয়রন, এবং এটার সাইট অফ সিনথেসিসটা কোথায়? মাইটোকন্ড্রিয়াতে। দেন আমরা আসি স্টেপগুলোতে। স্টেপগুলো এখানে ফার্স্টে প্রেজেন্ট করা হয়েছে এবং পরবর্তীতে এটাকে ছক আকারেও দেখানো হয়েছে। তো যেটা হয়, যে অ্যাসিটিক অ্যাসিড যেটা, সেটা হচ্ছে সাকসিনাইল কোয়েতে কনভার্ট হয় এই ক্রেবস সাইকেল চলাকালীন সময়। এই দুইটা সাকসিনাইল কোয়ে যেটা, এটা হচ্ছে দুইটা গ্লাইসিনের সাথে যুক্ত হয় এবং পাইরোলে কনভার্ট হয়। এই চারটা পাইরোল আবার প্রোটোপোরফাইরিন 9-এ হচ্ছে কনভার্ট হয়, যেটার সাথে
যে ফেরাস এটা যুক্ত হওয়ার মাধ্যমে হিমে কনভার্ট হয় এবং হিমের সাথে এরপর পলিপেপটাইড এসে যুক্ত হয় এবং হিমোগ্লোবিন চেইন ফর্মেশন করে আলফা অথবা বিটা, এবং দুইটা আলফা চেইন আর দুইটা বিটা চেইন মিলে একসাথে ফর্মেশন করে হিমোগ্লোবিন এ। এটাই হচ্ছে টোটাল ফর্মেশন অফ হিমোগ্লোবিন। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, ভাইভাতে অনেক সময় ধরে। এবং এরপরের টপিক হচ্ছে আমাদের যে কি কি টাইপস অফ হিমোগ্লোবিন রয়েছে। যেহেতু আমরা হিমোগ্লোবিন পড়তেছি, হিমোগ্লোবিনের টাইপ সম্পর্কে আমাদের জানা উচিত। তো সেক্ষেত্রে নর্মাল যে হিমোগ্লোবিনগুলো রয়েছে ফিজিওলজিক্যাল, সেটাগুলো হচ্ছে হিমোগ্লোবিন এ, হিমোগ্লোবিন A2 অ্যান্ড হিমোগ্লোবিন F। হিমোগ্লোবিন এ হচ্ছে 98% ইন নর্মাল অ্যাডাল্টস, অর্থাৎ এটাই মোস্ট কমন। হিমোগ্লোবিন A2 থাকে 2%-এর ক্ষেত্রে, আর হিমোগ্লোবিন F যেটা, এটা হচ্ছে ফিটাস স্টেজে প্রেজেন্ট থাকে, এটা ফিজিওলজিক্যাল কন্ডিশন অর্থাৎ নর্মালি। এখন আসি কি কি অ্যাবনর্মাল হিমোগ্লোবিন আছে। অ্যাবনর্মালের মধ্যে রয়েছে হিমোগ্লোবিন S, হিমোগ্লোবিন C, হিমোগ্লোবিন D, হিমোগ্লোবিন E এবং হিমোগ্লোবিন M। এগুলো সব হচ্ছে অ্যাবনর্মাল হিমোগ্লোবিন, যেগুলো হচ্ছে প্যাথোলজিক্যাল কন্ডিশনে ক্রিয়েট হয়। এবং এইটা একই সাথে ভাইবার জন্য খুব ইম্পর্ট্যান্ট। রিটেনে হচ্ছে আরএমইউতে এসেছিল কয়েকবার রিসেন্ট টাইমে, এবং পোস্ট গ্রাজুয়েশনের জন্য এটা বেশ ভালোই ইম্পর্ট্যান্ট একটা টপিক। স্ট্রাকচারাল ফর্মুলা পড়লে তোমরা পড়তে পারো, যেমন হিমোগ্লোবিন এর ক্ষেত্রে আলফা 2 বিটা 2, বাট এক্সামে অত ডিটেলসে আসে না, কিন্তু পড়ে রাখলে জিনিসটা ভালো। দেন আমাদের টপিক হচ্ছে হিমোগ্লোবিন এফ। এটা আমি বলেছিলাম, এটা হচ্ছে যে ফিটাল স্টেজে এটা প্রেজেন্ট থাকে। এবং এর পাশাপাশি যেমন এখানে একটা ভাইবা ডেস্কে আলাদা করে কোশ্চেনটা অ্যাড করে রাখা হয়েছে যে কোন কোন মেথডের মাধ্যমে হিমোগ্লোবিনটা এস্টিমেশন করা হয়ে থাকে। সেক্ষেত্রে সালিস অ্যাসিড হেমাটিন মেথড, অথবা সালিস অ্যালকালি হেমাটিন মেথড, অথবা অক্সিহিমোগ্লোবিন মেথড, এগুলোর নাম বলা যেতে পারে। এবার আসি খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, ফেইট অফ আরবিসি, অর্থাৎ আরবিসিটার কি হয়। আমরা জানি যখন মরফোলজিতেই পড়েছি আরবিসির লাইফ স্প্যান হচ্ছে 120 ডেজ, অর্থাৎ 120 ডেজের পর কিন্তু আরবিসি ডিস্ট্রাকশন হয়ে যাওয়ার কথা, রাইট? তো সেক্ষেত্রে 120 ডেজের পরে আরবিসির ফেইটটা কী হবে? তো আফটার পাসিং 120 ডেজ ইন দ্য সার্কুলেশন, আরবিসিটা হচ্ছে রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমে যায়। এই রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমেই হচ্ছে আরবিসিটা ডিস্ট্রাকশন হয়। তখন আরবিসির মধ্যে যে এই যে হিমোগ্লোবিন থাকে, এটা লিভার্ট করে, এটা ছেড়ে দেয় আরবিসি থেকে, এবং তখন হচ্ছে এই ফেইটটা চলতে থাকে। ফার্স্টে হচ্ছে ফ্রাজাইল যে আরবিসিগুলো থাকে, এই রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমের মধ্যে এটা ডিস্ট্রাকশন হয়ে যায়। তখন হিমোগ্লোবিন রিলিজ হয়, এই হিমোগ্লোবিনটা আবার ম্যাক্রোফেজ দিয়ে ফ্যাগোসাইটস হয় এবং ভেঙে যায়। তখন এই হিম থেকে গ্লোবিন অ্যামাইনো অ্যাসিডগুলো ব্লাডে চলে আসে, এবং হিমটা হচ্ছে তখন বিলিভার্ডিনে ভেঙে যায়, বিলিভার্ডিনটা স্টোরড হয়, এবং ফ্রি বিলিরুবিন যেটা থাকে প্লাজমাতে, সেটা হচ্ছে পরবর্তীতে এই যে বিলিভার্ডিনটা হেপাটোসাইটসের মধ্যে এন্টার করে, অর্থাৎ লিভারে। তখন গ্লুকরনিক অ্যাসিড যেটা, সেটা এটার সাথে কম্বাইন করে এই বিলিরুবিনের সাথে বাই দ্য অ্যাকশন অফ গ্লুকরোনাইল ট্রান্সফারেন্স এনজাইম। দেন এই বিলিভার্ডিন গ্লুকরোনাইডের যেটা থাকে, এটা হচ্ছে কনজুগেটেড অবস্থায় থাকে, এবং বিলিরুবিনটা গ্লুকরোনাইড যেটা বিলিরুবিন গ্লুকরোনাইড, এটা হচ্ছে এক্সক্রিয়েট হয়ে যায় এবং লার্জ ইন্টেস্টাইনে যায়। তারপর স্টার্কোবিলিনোজেন হয় যেটা ব্লাডে থাকে, এবং পরবর্তীতে স্টার্কোবিলিনোজেন যেটা, এটা অক্সিডেশন হয়ে আমার স্টার্কোবিলিনোজেনে কনভার্ট হয়। পরবর্তীতে এটা ইউরোবিলিনোজেনে যায়, ইউরোবিলিনোজেনে যাওয়ার পর এটা মেইনলি কিডনিতে, তখন এটা ফাইনালি অক্সিডেশন হয়ে ইউরোবিলিন হয়, এবং এই ইউরোবিলিনটা হচ্ছে ইউরিন দিয়ে পাস করে চলে যায়। এইটা হচ্ছে আমার টোটাল ফেইট অফ আরবিসি, এবং এটা একই সাথে রিটেনের জন্য ইম্পর্ট্যান্ট, এবং DU19-এও আসছিল, বোঝা যায় এটা রিটেনের জন্য ইম্পর্ট্যান্ট, এবং ভাইভাতেও এটা জিজ্ঞেস করে থাকে। সো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। তো এরপর আমরা আসি আমাদের নেক্সট যে টপিক, এখানে হচ্ছে আলাদা করে যে স্ট্রাকচার্ড ইজি কোশ্চেন যেগুলো রয়েছে, সেই কোশ্চেনগুলো হচ্ছে এখানে অ্যাড করে রাখা হয়েছে, তোমরা চাইলে দেখতে পারো। এবং এরপর ফ্র্যাজিলিটি অফ আরবিসি এগুলো চলে এসেছে। মেইনলি এর পরের টপিকে আমরা চলে যাচ্ছি। এর পরের টপিক হচ্ছে অ্যানিমিয়া। অ্যানিমিয়ার বললেই ফার্স্ট যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে হোয়াট ইজ অ্যানিমিয়া। অ্যানিমিয়া ইজ এ ক্লিনিক্যাল কন্ডিশন ক্যারেক্টারাইজড বাই pale coloration of the skin and mucous membrane due to qualitative or quantitative deficiency of hemoglobin in an individual below the normal range in respect of sex. Then এখানে হচ্ছে ডেফিনেশনটা তো দেওয়াই আছে অ্যানিমিয়ার টাইপসটা খুব ইম্পর্ট্যান্ট, এটার ক্লাসিফিকেশনটা লাগে। অ্যানিমিয়ার দুই ধরনের ক্লাসিফিকেশন হয়, একটা হচ্ছে মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন, আরেকটা হচ্ছে এটিওলজিক্যাল ক্লাসিফিকেশন। দুইটাই ইম্পর্ট্যান্ট, এবং একই সাথে এটা খুবই ইম্পর্ট্যান্ট, পরবর্তীতে প্যাথোলজিতেও এটা লাগে। তো অ্যানিমিয়ার যদি আমরা বলি মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন, তাহলে এটা মরফোলজি যেটা বলছিলাম ওই মরফোলজির উপর বেস করে বানানো হয়েছে।
তো সেক্ষেত্রে তিনটা টাইপ আছে, একটা হচ্ছে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক, নর্মোসাইটিক নর্মোক্রোমিক এবং ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া। যেটা হচ্ছে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক, মাইক্রোসাইটিক হাইপোক্রোমিকে হচ্ছে আমরা যে ওই যে রেড সেল ইন্ডিসেসগুলো পড়েছিলাম, এমসিবি, এমসিএইচ, এমসিএইচসি, এগুলো সব হচ্ছে রিডিউসড হয়, এই জন্যই মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক। আর যেটা হচ্ছে নর্মোসাইটিক নর্মোক্রোমিক, এইখানে হচ্ছে আরবিসি কাউন্টটা ডিক্রিজ করে, বাট এই যে এমসিবি, এমসিএইচ, এমসিএইচসি এগুলো সবই হচ্ছে আবার নর্মাল থাকে, ঠিক আছে, এই জন্য এর নাম নর্মোসাইটিক নর্মোক্রোমিক। আর সবশেষে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া, এখানে হচ্ছে এমসিবি, এমসিএইচ এরা হচ্ছে রেস্ট করে, কিন্তু এমসিএইচসিটা আবার নর্মাল থাকে। তো কজগুলো হচ্ছে পড়ে ফেলতে হবে একই সাথে, যেমন মাইক্রোসাইটিক হাইপোক্রোমিকের কজ কী কী আছে: আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া, অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ। এটাকে আবার আমরা মনে রাখতাম একটা নিমোনিক দিয়ে, সিটা, SITA। তো সেক্ষেত্রে নেক্সট যেটা রয়েছে, যেমন নর্মোসাইটিক নর্মোক্রোমিক অ্যানিমিয়া, এটার কজ কী কী রয়েছে? এটার কজের মধ্যে রয়েছে অ্যাকিউট ব্লাড লসের ক্ষেত্রে যে অ্যানিমিয়াটা হয় সেটা, অথবা হিমোলাইটিক অ্যানিমিয়া হতে পারে, এবং অথবা অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার ক্ষেত্রেও এটা হতে পারে। আর মাইক্রোসাইটিক যে অ্যানিমিয়া রয়েছে সেটা হচ্ছে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, পার্নিশিয়াস অ্যানিমিয়া এবং ফোলেট ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। ওকে, নেক্সট আমাদের টপিক হচ্ছে এটিওলজিক্যাল যে ক্লাসিফিকেশন সেটা। এটিওলজিক্যাল ক্লাসিফিকেশনের মধ্যে প্রথমটা হচ্ছে হেমোরেজিক অ্যানিমিয়া, 2 নম্বরে হচ্ছে হিমোলাইটিক অ্যানিমিয়া এবং 3 নম্বরে হচ্ছে ডিসহিমোপোয়েটিক অ্যানিমিয়া। তো সেক্ষেত্রে প্রথমটা যেটা হেমোরেজিক অ্যানিমিয়া, এটা হচ্ছে হিমোরেজ থেকে হচ্ছে, বোঝা যাচ্ছে ব্লাড লস। তো ব্লাড লস দুইভাবে এখানে হতে পারে, একটা হচ্ছে অ্যাকিউট, তাহলে অ্যাকিউট হেমোরেজ থেকে হতে পারে, অথবা ক্রনিক হেমোরেজ থেকে হতে পারে। অ্যাকিউটটা আমরা বুঝতেই পারতেছি, সাধারণত ট্রমার কেস বা সার্জিক্যাল অপারেশনের ক্ষেত্রে যে ব্লাড লস হয় সেটা থেকে অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে অ্যাকিউট হেমোরেজ হয়ে। আর ক্রনিকটা তাহলে কি? ক্রনিকের মধ্যে 1 নাম্বার কজ যেটা টিচারদের ফেভারিট সেটা হচ্ছে হুকওয়ার্ম ইনফেস্টেশন, এটা মোর কমন ইন বাংলাদেশ। আর এর পাশাপাশি ব্লিডিং পেপটিক আলসার থেকেও এটা হতে পারে। এটা উল্লেখ্য যে এখানে ব্লিডিং বলতে হবে, কারণ নর্মাল পেপটিক আলসারে যে ব্লিডিং হবে এমন তো কোনো কথা নাই, কিন্তু ব্লিডিং যে পেপটিক আলসার রয়েছে ওইখান থেকে অনেক সময় হতে পারে, অথবা হেমোরয়েডস, পাইলস, এইসব কেস থেকেও আস্তে আস্তে ক্রনিক হেমোরেজ হয়ে অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে। তো এরপরের টপিকে আসি আমরা, যে ক্লাসিফিকেশনটা পড়তেছিলাম, হেমোরেজিকের পরে আছে হিমোলাইটিক। হিম লাইসিস হয়ে যে অ্যানিমিয়াটা ডেভেলপ করে, সেক্ষেত্রে থ্যালাসেমিয়া রয়েছে, সিকেল সেল অ্যানিমিয়া রয়েছে। সিকেল সেল অ্যানিমিয়াতে যে আরবিসি যেটা থাকে, এটার শেপটা নর্মালি যে সার্কুলার বাইকনকেভ না হয়ে সিকেল টাইপের একটা শেপ প্রডিউসড হয়, যার জন্য সিকেল সেল অ্যানিমিয়াতে হচ্ছে হিমোলাইটিক অ্যানিমিয়া প্রডিউসড হয়ে থাকে। এবং ডিসহিমোপোয়েটিক অ্যানিমিয়া রয়েছে, সেখানে হচ্ছে ডিসহিমোপোয়েসিসের মাধ্যমে হচ্ছে আমার অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে। এবং সবশেষে ক্লিনিক্যাল একটা ক্লাসিফিকেশন রয়েছে অ্যানিমিয়ার, এটা খুব ইম্পর্ট্যান্ট, সাধারণত ওয়ার্ড ক্লাসের ক্ষেত্রে পরবর্তী সময় এটা খুবই কাজে লাগে, যে মাইল্ড অ্যানিমিয়া, মডারেট অ্যানিমিয়া, সিভিয়ার অ্যানিমিয়া। যখন 9 থেকে 12 গ্রাম পার ডেসিলিটারের মধ্যে রয়েছে হিমোগ্লোবিন, তখন সেটাকে আমরা বলতেছি মাইল্ড অ্যানিমিয়া। কিন্তু মডারেট হবে তখন যখন 6 থেকে 9 গ্রাম পার ডেসিলিটারের মধ্যে আসতেছে, আর যদি 6 গ্রাম পার ডেসিলিটারের চেয়েও কমে যায় তাহলে তখন হচ্ছে আমার সিভিয়ার অ্যানিমিয়া। এরপরে হচ্ছে এখানে অনেক সময় ভাইবা কোশ্চেন কোরিলেট করে জিজ্ঞেস করতে পারে যে বাংলাদেশে মোস্ট কমন কজ কী কী অ্যানিমিয়ার। সেক্ষেত্রে আমি এই যেটা বলতেছিলাম হুকওয়ার্ম ইনফেস্টেশন, এটা হাইলাইট করা আছে, কারণ এটা মোস্ট কমনলি সবচেয়ে বেশি কমন কজ, যার জন্য ক্রনিক হেমোরেজ হয়ে একটা পর্যায়ে বা ক্রনিক হেমোরেজ থেকে হচ্ছে আমার অ্যানিমিয়া ডেভেলপ করে থাকে। আর ব্লিডিং পেপটিক আলসার, ব্লিডিং হেমোরয়েডস এগুলো তো রয়েছেই। তো অ্যানিমিয়ার টপিকটা আসলেই কেন যেন টিচাররা ভাইবাতে হচ্ছে ক্লিনিক্যাল দিকে আগাইতে চায়। তো সেক্ষেত্রে তাদের ফেভারিট ভাইবা কোশ্চেন যেটা, অ্যানিমিয়া যে হয়েছে এটার ক্লিনিক্যাল সাইন সিমটমস কী কী। অবভিয়াসলি অ্যানিমিয়া যেহেতু হচ্ছে, অ্যানিমিয়া হইলে কী কমতেছে? আরবিসি কমতেছে। আরবিসির ফাংশন কী কী ছিল সেই ফাংশনগুলোর উপর আস্তে আস্তে ইফেক্ট পড়বে, যেমন ফ্যাটিক হবে, টায়ার্ডনেস হবে। কেন? অক্সিজেনের ঠিকমতো ফ্লো হচ্ছে না, অক্সিজেন ঠিকমতো পৌঁছাইতেছে না সেলের কাছে, এটা একটা ব্যাপার, যার জন্য হচ্ছে অল্পতেই ক্লান্ত হয়ে যাবে মানুষ, টায়ার্ডনেস হবে, প্যালপিটেশন হবে, ব্রেথলেসনেস হবে, এবং এক পর্যায়ে হেডেক, ডিজিনেস এগুলো প্রডিউসড হওয়া শুরু হবে, এবং এক পর্যায়ে ইফোর্ট অ্যানজাইনা পর্যন্ত হতে পারে। এবং এগুলো গেল আমি যেগুলো বলছিলাম, এগুলো হচ্ছে সিমটমস। এখন আসি সাইন কী কী পাবো। সাইনের ক্ষেত্রে প্যালোর অফ দ্য স্কিন হবে, কনজাংটিভা, মিউকাস মেমব্রেন, যেটা অ্যানিমিয়া ডেফিনেশনের মধ্যেও বলা আছে, এবং এর পাশাপাশি ট্যাকিকার্ডিয়া হবে। তারপর হচ্ছে কার্ডিয়াক আউটপুট স্টেটটা হাই থাকতে পারে, যেহেতু এখানে অ্যানিমিয়া প্রেজেন্ট। তো এগুলোই হচ্ছে মেইনলি অ্যানিমিয়ার ক্ষেত্রে। আর ইনভেস্টিগেশনের ক্ষেত্রে রুটিন যে ইনভেস্টিগেশনগুলো করা হয়, সিবিসি উইথ হিমোগ্লোবিন, তারপর হচ্ছে রেড সেল ইন্ডিসেস, ইরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট, এগুলো করে দেখা যেতে পারে। এরপর ডিফারেন্ট অ্যানিমিয়াগুলোকে ডিসক্রাইব করা হয়েছে
বাট এগুলো তোমরা পড়তে চাইলে পড়তে পারো, ডিটেলসে দেওয়া আছে প্রত্যেকটাই। কিন্তু ওভারঅল এই যে ক্লাসিফিকেশনটা, এই ক্লাসিফিকেশনটা ডেফিনেশনটা কোনোভাবেই ভুল করা যাবে না, এবং ক্লাসিফিকেশনের মধ্যে স্পেশালি মরফোলজিক্যাল ক্লাসিফিকেশনটা খুব ভালো মতো পারতে হবে, কারণ এখান থেকে A to Z সব কিছু জিজ্ঞাসা করে। এবং রেড সেল ইন্ডিসেসের মধ্যে কোনটাতে, মরফোলজিক্যালের মধ্যে কোনটাতে কী কমতেছে, কেন ওইটাকে হাইপোক্রোমিক, মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক বলা হচ্ছে, এই জিনিসগুলো হচ্ছে একটু কেয়ারফুলি পড়তে হবে। এরপর অ্যাজ ইউজুয়াল নিউ কারিকুলাম থেকে এই যে প্রবলেম বেসড কোশ্চেনগুলো অ্যাড হওয়া শুরু হয়েছে। সো প্রবলেম বেসড কোশ্চেনগুলো দেওয়া আছে, তোমরা এগুলো প্র্যাকটিস করতে পারো। সো আমরা আমাদের নেক্সট টপিকের দিকে আগাই। এগুলো সবই হচ্ছে অ্যানিমিয়ার আন্ডারে, ডিফারেন্ট টাইপের অ্যানিমিয়া। তোমরা যখন প্যাথোলজিতে যাবা, প্যাথোলজিতে এগুলার আরও ডিটেলসে পড়বা। সো হেয়ার ইজ আওয়ার লাস্ট টপিক আজকের, পলিসাইথেমিয়া। পলিসাইথেমিয়া জিনিসটা কি? পলিসাইথেমিয়া শুনলে না অনেক সময় একটা মিসকনসেপশন কাজ করে যে আচ্ছা অ্যানিমিয়া মানে আরবিসি কম, তাহলে পলিসাইথেমিয়া মানে মনে হয় আরবিসি বেড়ে গেছে এরকম কিছু একটা। কিন্তু না, পলিসাইথেমিয়াতে শুধু আরবিসি না, বরং অল সেলুলার কম্পোনেন্টস অফ ব্লাড যা কিছু আছে সব কিছু এলিভেটেড হবে। সো সেক্ষেত্রে এই যে এলিভেটেড লেভেলস অফ অল সেলুলার কম্পোনেন্টস অফ ব্লাড, পলিসাইথেমিয়াতে এই সেলের যে প্রত্যেকটা সেলুলার কম্পোনেন্ট থাকে প্রত্যেকটাই হচ্ছে ইনক্রিজ করে। তো টাইপস আর কজ অলমোস্ট সেম। টাইপসের মধ্যে যদি আমি বলি, পলিসাইথেমিয়া দুই রকম হতে পারে, একটা হচ্ছে ট্রু পলিসাইথেমিয়া আর একটা হচ্ছে রিলেটিভ পলিসাইথেমিয়া। যেটা হচ্ছে ট্রু পলিসাইথেমিয়া সেটা আবার দুই রকম হতে পারে, একটা হচ্ছে প্রাইমারি পলিসাইথেমিয়া আর একটা হচ্ছে সেকেন্ডারি পলিসাইথেমিয়া। প্রাইমারি যেটা সেটা পলিসাইথেমিয়া রুব্রা ভেরা, সেকেন্ডারি যেটা সেটা অন্য কজের কারণে আমার আস্তে আস্তে পলিসাইথেমিয়া প্রডিউসড হয়েছে এরকম কিছু একটা। তো সেক্ষেত্রে হচ্ছে হাই অল্টিটিউড, যদি উচ্চতা বেশি জায়গায় যাওয়া হয় তখন অবভিয়াসলি আমার বডিতে অক্সিজেনের ডিমান্ড বাড়বে, অক্সিজেন বেশি সাপ্লাই দেওয়ার জন্য আমার আরবিসি তখন বেশি বেশি প্রডিউসড হবে, এবং আরবিসি বেশি হওয়ার কারণে যেহেতু আরবিসি সেলুলার কম্পোনেন্ট, আমি বলেছি সেলুলার কম্পোনেন্ট ইনক্রিজ করলে তখন আমার পলিসাইথেমিয়া হয়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমার পলিসাইথেমিয়া ডেভেলপ করতে পারে। এটা হচ্ছে রিলেটিভ পলিসাইথেমিয়া, যেটা হচ্ছে সেকেন্ডারি পলিসাইথেমিয়া বলতেছি, সরি এটা রিলেটিভ না, এটা সেকেন্ডারি, প্রাইমারি না। প্রাইমারি হচ্ছে নিজের কজের কারণে, আর সেকেন্ডারি হচ্ছে অন্য কজ থেকে হচ্ছে আমার পলিসাইথেমিয়া ডেভেলপ করতেছে। সেক্ষেত্রে কনজেনিটাল হার্ট ডিজিজ, ক্রনিক পালমোনারি ডিজিজ এইসব ক্ষেত্রে হচ্ছে আমার পলিসাইথেমিয়া হতে পারে। আর তারপর রিলেটিভ পলিসাইথেমিয়াটা কি? এটা হচ্ছে প্লাজমা ভলিউমটা হচ্ছে রিডাকশন হয়েছে, যার জন্য আমার যে সেলুলার কম্পোনেন্ট সেলের এগুলো সব ঠিকই আছে, কিন্তু প্লাজমার অ্যামাউন্টটা হচ্ছে কমে গেছে। প্লাজমা অ্যামাউন্টটা কমে যাওয়ার কারণে এখন আমার কাছে রিলেটিভলি মনে হচ্ছে যে যেহেতু রিলেটিভলি আমার এখন মনে হচ্ছে বেশি আছে সেলুলার কম্পোনেন্ট, কিন্তু আসলে না, আসলে যেহেতু প্লাজমা কমে গেছে তাই সেলুলার কম্পোনেন্ট আগের মতোই আছে, কিন্তু এখন রিলেটিভলি আমার কাছে বেশি মনে হচ্ছে। সো এই জন্য এটাকে বলা হচ্ছে রিলেটিভ পলিসাইথেমিয়া। এটা হইতে পারে যে যেহেতু প্লাজমা ভলিউম থাকে, এই প্লাজমা ভলিউমটা রিডিউসড হওয়ার জন্য এটা হচ্ছে ভমিটিং, ডায়রিয়ার ক্ষেত্রে ডিহাইড্রেশন থেকে হতে পারে, অথবা বডি ফ্লুইড যদি কোনো কারণে রিডিস্ট্রিবিউট করা হয়ে থাকে বা রিডিস্ট্রিবিউট করা হয়ে থাকে সেই ক্ষেত্রে আমার হচ্ছে যে অবশ্যই সেলুলার কম্পোনেন্ট বেড়ে গিয়ে এরকম ঘটনা ঘটতে পারে। সো এই হচ্ছে অবস্থা। এই পর্যন্তই আমাদের পলিসাইথেমিয়া টপিকটা ছিল। লাস্ট বাট নট দ্য লিস্ট, যে কয়টা টপিক বলেছি প্রত্যেকটাই হচ্ছে যে আইটেমের যে টপিকগুলো ছিল, আইটেমের টপিকগুলোর মধ্যে আরবিসির মধ্যে মোস্ট কমন টপিকস এবং মোস্ট রিকোয়ার্ড টপিকস ফর রিটেন অ্যান্ড ভাইবা। তো আশা করছি তোমরা সবাই এই টপিকগুলো খুব সুন্দরভাবে পড়বে, এবং রেফারেন্স বুক হিসেবে আমি ইউজ করেছি জুমার্স ফিজিওলজি, যেটার মধ্যে আদার্স সব কয়টা বই এবং গাইতন গ্যাননের ইম্পর্ট্যান্ট টপিকগুলো খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে। এবং সবচেয়ে ভালো যে দিকটা করা হয়েছে যে এখানে হচ্ছে ফিগারগুলো অ্যাড করা হয়েছে, কালারফুল ফিগার দেখে কোরিলেট করে পড়লে জিনিসটা আরও ভালো মনে থাকবে আই গেস। সো তোমাদের কাছে অনুরোধ রইল খুব সুন্দর করে টপিকগুলো তোমরা রিভাইজ করে রাখবে, তাহলে পরীক্ষার আগে প্রেশার কম হবে। সো আজকে আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম সবাইকে।